চাংখারপুলে ৬ হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৩ জনের মৃত্যুদণ্ড, বাকি ৫ আসামির বিভিন্ন মেয়াদে সাজা। একটি দলের বিরুদ্ধে ধর্ম ব্যবহার করে প্রচারণার অভিযোগ বিএনপির। গণসংযোগে কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। ১৭ বছর গুমের শিকার পরিবারগুলো এখনো নির্যাতিত বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে উন্নয়নের বিপ্লব ঘটানোর প্রত্যয়। এবং স্বাধীনতার ৫৪ বছর পরও নির্বাচনী ইশতেহারে উপেক্ষিত কৃষিখাত, নানা সংকটে হতাশ চাষি। কৃষি বান্ধব রাজনৈতিক প্রতিশ্রুতি চান গবেষকরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। ২৪ জুলাই অগস্টে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ইমরুলের ৬ বছর কারাদণ্ড, পরিদর্শক আরশাদের ৪ বছর এবং ইমন, সুজন ও নাসিরুলের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মামলার ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন। দর্শক, ২৪ জুলাই অগস্টে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না এবং তারা কোনো কিছু দেখেন নাই। তো এই মামলাটা শুধু আমি বলবো যে এটা কেস অফ নো এভিডেন্স। এবং ঘটনার বিষয়ে বলতে গেলে যে এরা শুধু কনস্টেবল, এরা তাদের উপস্থিতিটাই প্রমাণ করে শুধুমাত্র। তারা কোনোভাবেই এই ঘটনার সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। আমি ২ জনের পক্ষে, আমার বন্ধু ইমাদ হোসেনের পক্ষে, আমাদের ব্যারিস্টার সিফাত মাহমুদ, কনস্টেবল সুজন হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। আমি কনস্টেবল, আমি এবং মোহাম্মদ আবুল হাসান এবং সিফাত মাহমুদ, আমরা কনস্টেবল সুজন এবং কনস্টেবল নাসিরুলের পক্ষে। মোহাম্মদ আবুল হাসান, মোহাম্মদ আবুল হাসান, যাদের তো ভিডিও ফুটেজ আমরা দেখেছিলাম। মোহাম্মদ আবুল হাসান। ভিডিও ফুটেজে এখানে একজন আসামি আছে ইমাদ হোসেন ইমন, যার কোনো কিছু আসলে ফুটেজে দেখা যায় না। ওই ফুটেজগুলোতে তাকে সবসময় লাঠি হাতে দেখা গেছে, যার ৩ বছরের সাজা হয়েছে। এই ভিডিওগ্রাফিতে যেটা দেখা হয়েছে, একটা জিনিস হচ্ছে একটা অ্যাক্টিং, একটা জিনিস থাকে অ্যাক্টিং, সেটা তার মানে প্রমাণ করে না যে সে গুলি করেছে অথবা তার গুলিতে কেউ আহত হয়েছে। আমাদের সাক্ষীতে এবং আইও সাহেব যিনি সাক্ষী দিয়েছেন এবং আপনার PW15, PW16 তারা বলে গেছে যে এরা বিধি মোতাবেক তাদের নামে বরাদ্দকৃত যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ছিল তারা জমা দিয়েছে। কাজেই আমরা কোনো গুলি খরচ হয়নি এবং আমার আর্মস সুজনের পক্ষে লাঠি এবং ঢাল ছিল। এটা অভিনয়ের মতো বলতে পারেন, এটা অভিনয়ের মতোই বলতে পারেন। দর্শক, চাংখারপুলের ৬ হত্যা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার ব্রিফিং আমরা শুনছিলাম। একটি পরের সংবাদে চলে যাচ্ছি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচারণার সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। সেই সাথে সংগৃহীত NID ও মোবাইল ব্যাংকিং নম্বর ব্যবহার করে ভোটারদের আর্থিক প্রলোভন দেওয়া বিষয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। নির্বাচন সহ অন্যান্য বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবে না বলেও প্রত্যাশা জানান মাহদি আমিন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো।
এবং জান ও মাল দিয়ে সেই প্রত্যেককে জয়লাভ করানো ইমানের দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দিন জেলা সার্কিট হাউসের জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং মঞ্চ প্রস্তুতির বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। পর্যায়ে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারা যেটি বলছেন যে আগামীকাল যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহের আগমনকে ঘিরে কিন্তু ময়মনসিংহের আগামী দিনের বিভিন্ন উন্নয়নের কর্মসূচি ঘোষণা করবেন। তো আমরা একজন ময়মনসিংহের ভাষীর কাছে জানতে চাই যে এই যে আগামীকাল যে তারেক রহমান আসছেন, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং নির্বাচনের পরিস্থিতি যদি বলতে। আমরা ময়মনসিংহ সদরের যে আমরা চাই একজন সহযোগ্য লোক হোক। আমাদের হাজারো সমস্যা আছে, পানি নিষ্কাশন, নদী শাসন, অনেকজন আমরা করতে পারলে আমরা অনেক উপকৃত হই। আমার কথা উন্নয়নের বিষয়ে বলছিলেন। আমরা আরেকজনের কাছে যাচ্ছি, ওই যে তারেক ময়মনসিংহ আসছেন, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? তারেক রহমান দীর্ঘবায়ু ময়মনসিংহে আসছেন, আমরা ময়মনসিংহবাসীকে স্বাগত জানাই। তবে আমরা তরুণ ভোটার হিসাবে আমরা এমন কিছু আশা করব যে আমাদের ময়মনসিংহের সমস্যা, জলাবদ্ধতা, তারপরে স্বাস্থ্য খাত এবং যানজট, এই বিষয়গুলো আসলে তাদের নিয়ে কতটা সুস্থতা থাকবে, আমরা এই বিষয়টা শেয়ার করব। তো আমরা আরেকজনের কাছে জানতে চাই যে এই যে তারেক রহমান তো আগামীকাল ময়মনসিংহে আসছেন, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সাধারণ মানুষ? আমাদের ময়মনসিংহবাসীর জন্য সেটা খুব আনন্দের বিষয়। চেয়ারম্যান সাহেব আপনার 22 বছর পর ময়মনসিংহে আসতেছেন, কিন্তু আমরা এমন একজন দেখতে চাই যে এই মানুষের জন্য উন্নয়নে কাজ করছে। তো যিনি শুনছিলেন যে ময়মনসিংহের যে সাধারণ মানুষ এবং ভোটাররা তারা বলছেন তারা আগামীকালকে যে ময়মনসিংহের সফর, সেই সফরকে স্বাগত জানাচ্ছেন এবং পাশাপাশি তারা এটাও প্রত্যাশা করছেন যে এমন একজন জনপ্রতিনিধি তারা নির্বাচন করতে চান যার মাধ্যমে ময়মনসিংহের সার্বিক উন্নয়ন হবে। তো যেদিন এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তারেক রহমানের আগমন নিয়ে সাধারণ মানুষের বাতে নিয়ে সর্বশেষ। যেদিন বাপ্পি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবায়েত বাপ্পি। জামায়াত ক্ষমতায় গেলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। সকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নারী সমাজের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেবে জামায়াত। এ সময় ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। মঞ্চের খুব কাছে 54 বছরে দেশটাকে কামড়ে একেবারে তছনছ করে দিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এত নির্যাতিত হওয়ার পরে 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই। নিবু আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এবারে ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচনে ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, রয়েছে কিছু শঙ্কাও। আমরা আছি এখানে রাজধানীর যে দুয়ারিপাড়া রয়েছে সেখানে। এটি ঢাকার 16 নম্বর আসন।
এখানে আমরা এসছি মানুষের সাথে কিছু কথা বলবো, আমরা শুনবো তাদের প্রতিক্রিয়া। এই এলাকায় কি কি সমস্যা রয়েছে আমরা সেটিও শুনবো, তারা কি চান, সমাধান কি চান, প্রার্থীদের কাছে কি সমাধান চান সেটিও শুনবো। আসুন আমরা কথা বলি তাদের সাথে। এখানে এই দুয়ারিপাড়ায় কি কি সমস্যা রয়েছে? এখানে আপনার ওই গ্যাস নাই গা, মানুষের লার্কি দিয়া পাকায়, অনেকদিন ধরেই গ্যাস নেই গা। গ্যাস নাই, 3000 টাকা চাই, 2500 টাকা আইছে, 2500 টাকা দিয়ে কইতেছে যে 2200 এরপর গন্ডগোল পায় না, আটকাই রাখে। গ্যাসের কারণে ভোগান্তি বেশি, আর দোকানে গেলে আমরা কোনো গ্যাস পাই না। বাসা ভাড়ার তো দাম বছরে বছরে বাড়ে, জানুয়ারি আসলেই বাড়ে। এরা তো ভোট নেওয়ার পর তো এরা তো সরে চলে যায়, হ্যাঁ সরে চলে যায়, আমাদের কাছে আসে নাই। যে আশা দেয় হে তো কোনো সময় আসে না, বুঝলেন নি? আমরা গেলেও তো তাদের তো লাগাল পাই না, হে তো দূরে দূরে থাকে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দুয়ারিপাড়া এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা। আমরা এখন শুনতে চাই তারা আসলে এই নির্বাচনে কি প্রত্যাশা করেন। এখন যেরকম প্রার্থীরা আমাদের কাছে কাছে আসে, আমাদের সুখ দুঃখ বোঝে দেখে, সেজন্য আমাদের ভোটে নির্বাচিত হওয়ার পরেও সেজন্য এরকমই আমাদের পাশে এসে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের কাঁধে হাত দিয়ে সেজন্য আমাদের সেই দুঃখ কষ্টগুলো বুঝতে পারে। সেটা তো তারা দেশ ভালোভাবে চালায়, ভালোভাবে আর যাতে গরিব ভালো থাকে, ভালো উন্নয়ন করে, দেশপ্রেম থাকে, আমরা এই চাই। নতুন যে সরকার তাদের এই দাবি। দীর্ঘ আমরা 16 বছর ভোট দিতে পারিনি, 16-17 বছর ভোট দিতে পারিনি। এবারে আশা করি যে আমরা ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এমপি সাহেব হয় যিনি হন, উনি এগুলোর প্রতি খেয়াল রাখবেন। এলাকার ভিতরে যেহেতু সাদাবাজি করতে না পারে, কেউ ঘুষ না খায়, কেউ দুর্নীতি করতে না পারে, এই বিভিন্ন সমস্যার দিকে উনি আশা করি উনি খেয়াল রাখবেন আর কি। আমাদের চাওয়া নতুন সরকার যাতে আমরা গ্যাসটা চাই যাতে থাকতে পারি, আর গ্যাস যদি নাই দেয় সরকার আমাকে গরিব মানুষ, তাহলে আমাদের সিলিন্ডার গ্যাসটা যেন আমরা তাড়াতাড়ি কম টাকা আমরা ব্যবহার করতে পারি। আমাদের হইলো দ্রব্যমূল্য দাম কম, আর হইলো মাদক মুক্ত করতে হইব। সরকারের কাছে আমরা যেভাবে শান্তি ভালো চাই, দেশ ভালো চলে, মানুষজন ভালো খাইতে পায়, চলতে পারে, এটাই ভালো চাই আমরা। এবার সুষ্ঠু নির্বাচন পাইছি, আমরা সুষ্ঠুভাবে এলাকাবাসীকে সবাইকে নিয়ে আমরা ভোট দিতে যাবো ইনশাল্লাহ। সরকার প্রত্যাশা একটা আমাদের সুষ্ঠু ভোট হোক, আমরা জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। তরুণ যারা আছে, যারা ভোট দেয় না কখনো, তারা যেন উল্লাস করে ভোট দিতে পারে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম রাজধানীর দুয়ারিপাড়ায়, শুনছিলাম এখানকার মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা, শুনছিলাম তাদের কি সমস্যা রয়েছেন সেগুলো, তারা নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন সেটিও আমরা শুনছিলাম। আমরা আসব আপনার এলাকায়, শুনবো আপনার কথাও। দর্শক, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মেহেরপুরে জনসভায় আজ অংশ নেবেন জামায়াত আমির। এ বিষয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ। ফারুক, জামায়াতের নির্বাচনী প্রচারণার জনসভার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর সরকারি হাই স্কুল মাঠে, যেখানে জামাত ইসলাম তথা 10 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এই জনসভায় সকাল থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে সভাস্থলে এসেছেন, কানা কানা পূর্ণ হয়ে গেছেন। বা কিছুক্ষণের মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এসে এখানে পৌঁছাবেন। ইতিমধ্যে স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে এসেছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি মেহেরপুর 1 আসনের জামাত ইসলাম কর্তৃক সংসদ সদস্য প্রার্থী মৌলানা তাজউদ্দিন আহমেদ। আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর 2 আসনের মোহাম্মদ নাজমুল হুদা, তিনি এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে তারা ক্ষমতায় গেলে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গ্রহণ করবেন। তারা ক্ষমতায় গেলে তারা শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন, এনারা তাই বলছেন। আমার সাথে এই মুহূর্তে আছেন মেহেরপুর 2 আসনের জামাত ইসলাম মনোনীত প্রার্থী নাজমুল হুদা। আমরা তার কাছ থেকে তাদের এই সভাস্থল এবং নির্বাচনের বিষয়ে জানতে চাই। আমার এলাকা আমি যে সমস্যাটা বেশি মনে করছি সেটা হচ্ছে মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতি। এগুলো আমরা ক্ষমতায় গেলে টোটাল বন্ধ করে দেবো এবং জনগণকে বিনা হয়রানিতে তারা সাধারণত তাদের সেবা, স্বাস্থ্য সেবা সেগুলো পাবে। বিশেষ করে স্বাস্থ্য সেবা বিষয়ে দরিদ্র মানুষরা যারা সেবা নিতে পারে না,
বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করবো এবং এই জায়গাতে আমরা বিজয়পুর জনসভা থেকে স্বাধীনতার ৫৪ বছর পরও নির্বাচনী ইশতেহারে উপেক্ষিত কৃষি আর কৃষক। এ সময়কালে কয়েকবার সরকার বদল হলেও ফেরেনি কৃষকের ভাগ্য। কৃষি উৎপাদন ও কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনা ঘাটতিতে দিন দিন কমছে খাদ্যপণ্যের উৎপাদন। একদিকে ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়, অন্যদিকে ফরিয়া নির্ভর নিম্নমুখী বিপণন ব্যবস্থার জাতাকলে পিষ্ট হয়ে চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। ফলে ঝুঁকিতে পড়ছে খাদ্য নিরাপত্তা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ গবেষকদের। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। কৃষক শুধু খাদ্য উৎপাদনকারী নয়, অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক স্থিতিশীলতারও রক্ষক। রাজনীতিতে এই কৃষক অবহেলিত হলে দেশের উন্নয়নও নথিপত্রে সীমাবদ্ধ থেকে যাবে। তাই আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কৃষিখাতকে সর্বাধিক অগ্রাধিকার দেয়া সময়ের দাবি। আবাদযোগ্য জমি দ্রুত হ্রাস, সার, বীজ ও জ্বালানির দাম বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, এই সবগুলো চ্যালেঞ্জে বিপর্যস্ত কৃষি ও কৃষক। আগে আসলো 700 টাকা 800 টাকা বস্তা ইউরিয়া সার, আর এখন হেড হয়েছে 1800 টাকা, সেকেন্ডে 1800 টাকা। তাই আমরা কিভাবে উৎপন্ন করব ফসল? যে জমিতে দেখা গেছে যে আপনার মিষ্টি লাউটা 2 টন বা 3 টন হওয়ার কথা, সেখানে দেখা গেছে যে 1.5 টন হয়েছে। আগে মনে করেন পাখি পুঁতি পাইতাম, ধান পাইতাম মনে করেন 20-22 মন পাইতাম, বর্তমানে 10-12 মন পাই। প্যাকেটগুলো কিনছি আমরা 170 টাকা প্যাকেট, তারা 200 টাকা প্যাকেট। গত 5 দশকে কৃষিতে প্রবৃদ্ধি ছিল 3%, অথচ গত অর্থ বছরে এটি 2%-এর নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে চাল, গম আমদানিতে ব্যয় হয়েছে $206 কোটি। এমন বাস্তবতায় কৃষি বান্ধব নির্বাচনী ইশতেহারের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের প্রধান খাত হচ্ছে কৃষি। সো আমরা যেটা চাই, এটা কৃষি বান্ধব যেন হচ্ছে ইশতেহার হয়, যেখানে কৃষক তার ন্যায্য মূল্য তার কৃষকের পাবে। বিভিন্ন কীটনাশক এসবের দাম আমাদের অনেক বেশি। কোনো সরকারি কৃষির সেরকম আমাদের যে আশা লক্ষ্য পূরণ সেটা করতে পারে না। তা আমরা চাই কৃষিতে এবার একটা বাস্তবধর্মী প্রতিফলন হোক। পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় খাদ্যশস্যের আমদানি বাড়ছে, যা অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। আমাদের ইশতেহারে সংযুক্ত হওয়া উচিত যে আমরা ইম্পোর্ট নির্ভর না হয়ে সারা বাংলাদেশে কন্ট্রাক্ট গ্রোয়িং চাষিদের সাথে সরাসরি সরকার তাদের সাথে কন্ট্রাক্ট গ্রোয়িংয়ের মাধ্যমে তাদের একটা নির্দিষ্ট রেট দিয়ে যদি আমরা তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করি, তাহলে একদিক দিয়ে মধ্যস্বত্বভোগী ভেঙে যাবে, আরেক দিক দিয়ে আমাদের ইম্পোর্টের প্রতি যে চাহিদাটা সেটা কমে যাবে। যে পরিমাণ বাজেট দরকার, সেই বাজেটটা কিন্তু ক্যালকুলেশন করে এই ইশতেহারগুলোকে সংযুক্ত করা উচিত। জিডিপির প্রায় 14% কৃষি থেকে এলেও সব সময় খাতটি অবহেলিত বলে আক্ষেপ করেন এই শিক্ষাবিদ। ফার্মারদের এই সমবায় সমিতিগুলোকে যদি আমরা নতুন আঙ্গিকে শুরু করতে পারি, ইফেক্টিভলি শুরু করতে পারি, কোনো ধরনের দল গোষ্ঠীগত প্রভাব ছাড়া, আমাদের ইশতেহারে একটু নির্ধারণ করে থাকা উচিত যে ফার্মাররা যে উৎপাদিত পণ্য উৎপাদন করবে সেটার জন্য সেল করার বা বিক্রি করার তার নিরাপত্তা থাকে। 24-এর গণ অভ্যুত্থানের পর 11টি সংস্কার কমিশন গঠন করা হলেও কৃষি খাতের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও ক্ষোভ জানান গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চাংখারপুলে 6 হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, বাকি 5 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। একটি দলের বিরুদ্ধে ধর্ম ব্যবহার করে প্রচারণার অভিযোগ বিএনপির, গণসংযোগে কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। 17 বছর গুমের শিকার পরিবারগুলো এখনও নির্যাতিত বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে উন্নয়নের বিপ্লব ঘটানোর প্রত্যয়।
এবং স্বাধীনতার ৫৪ বছর পরও নির্বাচনী ইশতেহারে উপেক্ষিত কৃষিখাত, নানা সংকটে হতাশ চাষি। কৃষি বান্ধব রাজনৈতিক প্রতিশ্রুতি চান গবেষকরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।